বাংলা সাহিত্যে এমন কিছু চরিত্র আছে যারা কিংবদন্তি হয়ে গেছে। তাদেরই একজন হলেন তারানাথ তান্ত্রিক। ওনার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে পাঠকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তো চলুন আজ আমরা বিভূতিভূষণের তৈরি করা সেই রহস্যময় অতি প্রাকৃত জগতে একটু ডুব দিই। গল্পের গভীরে তো আমরা যাবই, কিন্তু তার আগে চলুন বিভূতিভূষণের নিজের লেখাটা একবার দেখি। মানে ঠিক কোন শব্দগুলো দিয়ে তিনি সেই অবিস্মরণীয় ভয়ের পরিবেশটা তৈরি করেছিলেন, যেটা পড়লে আজও গায়ে কাঁটা দেয়। আচ্ছা, একটা কথা ভাবুন তো, ধরুন পাড়ার মোড়ে যে গণকার বসেন তার বলা ওই সব অবিশ্বাস্য গল্পগুলো যদি সত্যি হয়ে যায়, কি হবে যদি এই অলৌকিক ব্যাপারগুলো শুধু কথার কথা না হয়ে জলজন্ত সত্যি হয়ে সামনে এসে দাঁড়ায়? তারানাথ তান্ত্রিকের পুরো গল্পটা কিন্তু ঠিক এই প্রশ্নটার উপরেই দাঁড়িয়ে আছে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের গল্পের প্রথম পর্ব, রহস্যময় তারানাথ তান্ত্রিক। গল্পটা শুরু কিন্তু একটা সাক্ষাৎ দিয়ে, যেখানে আমাদের কথক এমন একজনের খোঁজে বেরিয়ে পড়েছেন যার তান্ত্রিক সাধনার কথা লোকের মুখে মুখে ফেরে। গল্পের শুরুটা কিন্তু একেবারেই সাদামাটা। ভাবুন, কলকাতার এক পুরনো গলি, সেখানে একটা জীর্ণ টিনের সাইনবোর্ড লাগানো বাড়ি। ঠিক এখানে আমাদের কথক আর তার বন্ধু নিছক কৌতূহলের বশে এক জ্যোতিষীর খোঁজে এসেছেন। মনে হাজারটা প্রশ্ন, সংশয়, কিন্তু তার চেয়েও বেশি করে আছে একটা অদম্য কৌতূহল। তো কে এই তারানাথ? শুনলে অবাক হবেন। একসময় তিনি ছিলেন একজন প্রচণ্ড শক্তিশালী তান্ত্রিক। তার ক্ষমতার কথা লোকে বলত। কিন্তু এখন তিনি ৬০-এর ওপর বয়স হওয়া একজন সাধারণ জ্যোতিষী, যার সেই আগের শক্তি প্রায় নেই বললেই চলে। মানে তার এই হারিয়ে যাওয়া অতীত আর এই সাদামাটা বর্তমান, এই দুটো মিলিয়ে চরিত্রটা আরও বেশি রহস্যময় হয়ে উঠেছে। এখন তারানাথের ক্ষমতার উৎসটা বুঝতে হলে তন্ত্র জিনিসটা কি সেটা একটু জানা দরকার। দেখুন, তন্ত্র হল এক ধরনের প্রাচীন গুহ্য সাধনা। এর মাধ্যমে আধ্যাত্মিক শক্তি আর বিশেষ জ্ঞান লাভ করা যায়। আর এই বিপজ্জনক পথেই একসময় হেঁটেছিলেন তারানাথ, যার ফল তাকে সারা জীবন ধরে ভোগ করতে হয়েছিল। এবারে গল্পের দ্বিতীয় পর্বে আসা যাক, তার শক্তির এক ঝলক। কথকের সামনে তারানাথ এবার মুখ খুললেন, আর তিনি এমন এক অভিজ্ঞতার কথা বলতে শুরু করলেন যা তার জীবনটাকে চিরকালের জন্য বদলে দিয়েছিল। শুধু তাই নয়, কেড়ে নিয়েছিল তার সব শক্তি। তারানাথ বলতে শুরু করলেন, আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাটা বলি তোমাদের। আর ঠিক এই লাইনটা বলার পর থেকে গল্পের ওই শান্ত পরিবেশটা একদম পাল্টে গেল। বাতাসে যেন একটা অজানা ভয় দানা বাঁধতে শুরু করল। গল্পের তৃতীয় পর্ব, পাগলির গল্প। চলুন এবার তারানাথের জীবনের সেই অধ্যায়ে প্রবেশ করা যাক, যেখানে এক অদ্ভুত সাক্ষাতের পর তার সমস্ত বিশ্বাস টলে গিয়েছিল। তারানাথ তার যৌবনের একটা ঘটনার কথা বলছেন। নদীর ধারে বেশ নির্জন একটা জায়গায় তার থাকার ব্যবস্থা হয়েছে, আর সেখানেই তিনি প্রথমবার এক অদ্ভুত মহিলাকে দেখেন, যে কিনা খিলখিল করে হাসত। কিন্তু সেই হাসিটা একদমই স্বাভাবিক ছিল না। আর ওটা শুনেই তারানাথের মনে প্রথম খটকা লাগে। বিভূতিভূষণ কিন্তু ঠিক এই শব্দগুলো দিয়েই সেই পাগলির প্রথম আবির্ভাবের বর্ণনাটা দিয়েছিলেন। আসলে এটাই ওনার লেখনীর জাদু। খুব সাধারণ শব্দ ব্যবহার করে কি করে যে একটা অসাধারণ ভয়ের পরিবেশ তৈরি করা যায়, সেটা ওনার লেখা পড়লেই বোঝা যায়। মহিলাটার আচরণ ছিল মানে একেবারেই খামখেয়ালি আর রহস্যে ভরা। এই হঠাৎ করে আসত, আবার হঠাৎ করেই উধাও হয়ে যেত। তারানাথের কখনো মনে হতো সে তাকে আক্রমণ করতে চাইছে, আবার কখনো মনে হতো সে যেন কিছু একটা ইশারা করছে। এই অদ্ভুত আচরণটা রহস্যটাকে আরও জমিয়ে তুলছিল। এবারে চতুর্থ পর্ব, এক ভয়ঙ্কর প্রকাশ। গল্পটা কিন্তু এবার তার ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। সেই রাতটা আসছে যখন ওই পাগলির আসল রূপ, সেই বীভৎসতা সবার সামনে আসবে। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। কে এই পাগলি, বা কি ছিল সে? সে কি সত্যি একজন মানসিকভাবে অসুস্থ মহিলা, নাকি অন্য কিছু? ঠিক এই প্রশ্নটাই কিন্তু তারানাথের মনেও তখন ঘুরপাক খাচ্ছিল। গল্পের চূড়ান্ত মুহূর্তটা ঘনিয়ে আসে একটা শ্মশানে। আর লোককথা অনুযায়ী শ্মশান হল আধ্যাত্মিক শক্তি আর অন্ধকারের একটা কেন্দ্র, মানে
এমন একটা জায়গা যেখানে বাস্তব আর পরাবাস্তবের মধ্যেকার পর্দাটা নাকি সবচেয়ে পাতলা হয়ে যায়। আর ঠিক এখানে তারানাথ সেই অলৌকিক আর ভয়ঙ্কর ঘটনাটার সাক্ষী হন। বিভূতিভূষণের বর্ণনা এতটাই জীবন্ত যে মূল বইয়ের এই অংশটা পড়লে আজও গায়ে কাটা দিয়ে ওঠে। আর ঠিক তখনই রাতের অন্ধকার চিরে ভেসে এলো সেই হাসিটা, সেই একই বিদ্রূপের হাসি, কিন্তু এবার তা আরও অনেক বেশি ভয়ঙ্কর, আরও অশুভ। তারানাথ সঙ্গে সঙ্গে বুঝে গেলেন তিনি একটা মারাত্মক বিপদের মধ্যে পড়তে চলেছেন। তিনি যা দেখলেন তা মানুষের কল্পনারও বাইরে। সে পাগলি আর মানুষ নেই, তার রূপ পুরোপুরি বদলে গেছে। কঙ্কালসার সব মূর্তিদের সাথে সে একটা বীভৎস নাচে মত্ত। এই নারকীয় দৃশ্যটা তারানাথকে একেবারে স্তব্ধ করে দিয়েছিল। শেষ পর্যন্ত তার আসল রূপটা প্রকাশ পেল। সে কোনো মানুষ নয়, সে আসলে এক শক্তিশালী, প্রাচীন আর অশুভ শক্তি, যার উদ্দেশ্যটাও ছিল ভয়ঙ্কর। এরপর আসছে গল্পের শেষ পর্ব, অমীমাংসিত রহস্য। তো এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর তারানাথের কি হল? গল্পটা এবার একটা অস্বস্তিকর সমাপ্তির দিকে এগোবে, যেখানে তারানাথ আবার বর্তমানে ফিরে আসবেন। তারানাথের গল্পটা কিন্তু ওখানেই হঠাৎ করে শেষ হয়ে যায়। তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে সেখান থেকে কোনো রকমে পালিয়ে এসেছিলেন। ৪০ বছর কেটে গেছে, কিন্তু তিনি আর কোনো দিন সেখানে ফিরে যাওয়ার সাহস পর্যন্ত করেননি। ভাবুন তো একবার, একজন শক্তিশালী তান্ত্রিকের মনেও এমন ভয়। এটাই কিন্তু গল্পের আসল গভীরতাটা বুঝিয়ে দেয়। তো গল্প যখন শেষ হল, কথক আর তার বন্ধু খেয়াল করলেন তারানাথের ওই ছোট ঘরটার বাতাস যেন কেমন ঠান্ডা আর ভারী হয়ে আছে। সবাই চুপচাপ, গল্পের ভয়টা যেন ঘরের বাতাসেও মিশে গেছে। তৈরি হয়েছে একটা জমাট, অস্বস্তিকর পরিবেশ। আর ঠিক এখানেই গল্পটা আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়। তারানাথ কি সত্যিই কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন, যিনি এক ভয়ঙ্কর সত্তার মুখোমুখি হয়েছিলেন, নাকি তিনি আসলে ছিলেন একজন দক্ষ গল্পকার, যিনি শুধু শব্দ দিয়ে ভয় তৈরি করতে পারতেন? বিভূতিভূষণ কিন্তু এই উত্তরটা পাঠকের কল্পনার উপরই ছেড়ে দিয়েছেন।